প্রিয় ভিউয়ার্স, সিসিস ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচক ও লগারিদমের থেকে আলোচনা করব। তো আমরা আজকে সূচক যে পাঠটা অর্থাৎ 4.1 যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কী করব, সমাধান করব। তো আমাদের এই সূচক 4.1 অধ্যায়টির অঙ্কগুলো সমাধান করার জন্য কিছু বেসিক বিষয় জানা প্রয়োজন আছে এবং আমাদের কিছু সূত্র শিখতে হবে। তো আমরা এগুলো আজকে আলোচনা করার মাধ্যমে 4.1 যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা সহজভাবে সমাধান করতে পারব। তো এর মধ্যে বলে রাখি, তো আমরা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিবা, যারা করছে তাদেরকে ধন্যবাদ। তো আবার আমরা প্রথমেই সূচকের যে বেসিক বিষয়টা জানার জন্য একটা আলোকপাত করে তারপর আমরা সূত্রগুলোর মাধ্যমে অঙ্কগুলো সমস্যা সমাধান করব। আমরা এক পদে একটা রাশি লিখলাম, যেমন এক্স একটা রাশি, এক পদে একটা রাশি। এই রাশির পাশে যে সংখ্যাটা গুণে থাকে এই সংখ্যাটাকে আমরা মনে করো এখানে আমরা এ দ্বারা গুণ করতেছি, তাহলে এ এক্স, এটা হচ্ছে এ এক্স রাশির সহগ, এক্স চলকের সহগ। আর এই রাশির যে এক্স চলক আছে এই এক্স চলকের ঘাত বা পাওয়ার বা সূচক, ঘাত পাওয়ার সূচক হিসেবে আমরা কোণায় যে সংখ্যা মানটা দেখি বা পাবো সেটাকে এক্সাম্পল স্বরূপ আমি বি লিখলাম। তাহলে এই বিটা হচ্ছে এই রাশির এক্স চলকের পাওয়ার। জিনিসটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করি যে আমরা যখন একটা চলক এক্স তার সাথে আরেকটা চলক এক্স গুণ করি তখন আমাদের লিখতে হয় এক্স এবং এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। আমরা এটা ছোটো ক্লাস থেকে জেনে আসছি। ঠিক একইভাবে আমরা যদি 3টা এক্স গুণ করি তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব। তাহলে আমরা যদি 4টা এক্স গুণ করি তাহলে আমরা লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে চলক এক্সের উপরে যে আমরা 2, 3, 4 লিখলাম এগুলো হচ্ছে আমাদের এই এক্স চলকের কি পাওয়ার বা ঘাত বা সূচক। তো এই অধ্যায়টা যেহেতু সূচকের সম্পর্কিত, অর্থাৎ এই অধ্যায়ে আমরা এমন সকল রাশি নিয়ে কথা বলবো বা এমন সকল রাশির সমস্যার সমাধান করব যে রাশিগুলোতে সূচক থাকবে, অর্থাৎ ওই চলকের উপর পাওয়ার থাকবে। তো আমাদের যে কোনো একটা রাশির চলকের উপর পাওয়ার থাকবে এবং ওই চলকের সাথে গুণ আকারে যে সংখ্যা রাশিটা থাকে তাকে আমরা সহগ বলবো। তাহলে সহগ হচ্ছে যেমন এ এক্স টু দি পাওয়ার বি, এটাতে সহগ হচ্ছে এ, চলক হচ্ছে এক্স এবং পাওয়ার হচ্ছে বা সূচক হচ্ছে বি, যেটাকে আমরা ঘাতও বলতে পারি, ঘাত, সূচক বা ঘাত। এখন আমাদের এই 3টা বিষয় ক্লিয়ার থাকলে আমরা আমাদের যে সূচকীয় সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারব। প্রথমে আমরা একটা রাশি লিখলাম, এক পদে একটা রাশি লিখলাম এক্স, এর পাশে কোনো সংখ্যা গুণে আমি দেখাচ্ছি না, পাওয়ারও দেখাচ্ছি না। তার আমরা দেখি এই যে এক্সটা রাশি, এক পদে একটি রাশি, এটাতে সহগ কত এবং সূচক কত। দেখো এখানে এক্সের সাথে কোনো সংখ্যা গুণে নাই, দেখা যাচ্ছে না বা আমরা লিখি না সাধারণত। তাহলে এখানে আমরা কিন্তু মনে মনে একটা 1 কল্পনা করতে পারি, 1 গুণন এক্স। আবার সূচকের স্থানে যেখানে আমরা পাওয়ার বলতেছি সেখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা সেখানে যদি মনে মনে একটা 1 চিন্তা করি তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 1 আর এখানে এক্সের সাথে একটা 1 গুণন করলে এই রাশিটার মান কিন্তু এক্সই থাকে। তার মানে যে কোনো রাশির উপরে যদি পাওয়ার না থাকে তাহলে বুঝে নিতে হবে সেখানে পাওয়ার আছে কত, এক্স। আর যদি সহগ না থাকে তাহলে সেটাও বুঝে নিতে হবে কত, 1 আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রাশির এই সূচক থাকবে, চলক থাকবে এবং সেখানে কি থাকবে, এই সহগ থাকবে। তো আমরা যদি সেটা 1 ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে সেটাকে দেখাতে হবে, আর যদি সেটা 1 হয় তাহলে সেটা না লিখলেও চলে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রাশির আমরা যাদেরকে এতদিন রাশি বলে জানতাম সেগুলো কিন্তু প্রত্যেকটা রাশিকে আমরা সূচকীয় রাশি হিসাবে বলতে পারবো।
তো আমরা এই সূচকীয় রাশিগুলোর মধ্যে যে সমস্যাগুলো সমাধান করার জন্য যে কতগুলো নিয়ম বা ফর্মুলা বা আমরা যেটাকে সূত্র বলি সেগুলো আমাদেরকে কী করতে হবে, শিখতে হবে। তো আমরা গদবান্ধ নিয়মে অথবা আমরা সচরাচর সাধারণত কোনো অধ্যায়ের অঙ্ক করার জন্য কী করি নিই, সূত্রগুলো মুখস্থ করে নিই। তো আমরা একটু সূত্রগুলো বুঝে নিব যাতে আমাদের ইজিলি বা সহজে আমি দীর্ঘদিন যাবত এই সূত্রগুলোকে মনে রাখতে পারি। তো সেভাবে আমরা দেখি, আমরা যদি কখনো আমরা এক্স চলকের উপর আমরা যদি একটা পাওয়ার দিই, যেমন আমরা একটা চলক নিলাম এ, ওই ক্ষেত্রে একটু বলে রাখি যে চলক বললাম যেটা সূচকীয় রাশিতে, চলকটাকে আমরা ভিত্তিও বলতে পারবো। কি বলতে পারবো? ভিত্তি বলতে পারবো। তাহলে আমরা এখন এ টু দি পাওয়ার এম, একটা এ টু দি পাওয়ার এম, তো এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান সমান আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার এম প্লাস এন। এটাকে সূত্র বলা হচ্ছে, সূচকীয় সূত্র। প্রথমটা আমরা লিখলাম। তো আমরা এটাকে এভাবে মনে রাখবো, দুইটা সূচকীয় রাশির মাঝখানে যদি কি থাকে, গুণ থাকে, এবং সূচকীয় রাশিটির দুইটারই ভিত্তি যদি একই রকম হয়ে যায়, তাহলে পাওয়ারগুলো যদি ভিন্ন থাকে বা একই থাকে সেটা অসুবিধা নেই, কিন্তু যদি ভিত্তি একই রকম থাকে তাহলে ওই ভিত্তিগুলোকে একটা ভিত্তিতে রূপান্তর করা যায়, এবং পাওয়ারগুলো তাদের সহজে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দ্যাট মিন্স এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান আমরা কী বলতে পারি, এ টু দি পাওয়ার এম প্লাস এন বলতে পারি। আবার ঠিক অঙ্ক করার ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকলেও আমরা এটাকে এই প্লাসটা গুণ হয়ে যাবে, আর একটা ভিত্তি দুইটা পাওয়ারের সাথে আলাদা আলাদা করে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন লেখা যাবে। ঠিক একই সিস্টেমে আমরা এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই, অর্থাৎ আমরা যেটাকে ভাগ চিহ্ন বললাম, এ টু দি পাওয়ার এন, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। এরকম যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, দুইটা ভিত্তিকে একটা ভিত্তি করে ফেললে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এম মাইনাস এন। ঠিক আছে, এবার এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। এটা এই দুইটা রূপ এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, যেটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র। এটা এই পাশ থেকেও এটা লেখা যাবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন থাকলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন লেখা যাবে, অর্থাৎ মাইনাস থাকলে ভাগ হবে, ভিত্তি একটা থেকে দুইটা হয়ে যাবে। আবার দুইটা ভিত্তি যদি ভাগ চিহ্ন দ্বারা থাকে তাহলে একটা ভিত্তি করে ফেললে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। ওই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে উপরে যে রাশিটা সেই রাশিটার পাওয়ার আগে লিখতে হবে। ঠিক আছে, এবার যদি কোনো ভিত্তির পাওয়ার এম হয় তার উপর আবার পাওয়ার এন হয়, তাহলে এক্ষেত্রে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। এরপর আরেকটি সূত্র আছে যে এ বি হোল টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্ষেত্রে দুইটা ভিত্তির একই রকম পাওয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে দুইটা ভিত্তিকে আলাদা আলাদা করে ওই একই পাওয়ার দিয়ে লিখতে পারবো, অর্থাৎ এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। আবার একইভাবে এ টু দি পাওয়ার এ ভাগ বি, দুইটা ভিত্তি আলাদা, তাদের মাঝখানে ভাগ চিহ্ন, তাদের একটা বি পাওয়ার আছে, অর্থাৎ একটা পাওয়ার বলতে এ বাই বি হোল টু দি পাওয়ার এম। তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম লেখা যাবে। আমরা আরেকটি সূত্র দেখি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার জিরো। এটা ই টু দি পাওয়ার জিরো যদি হয়, অর্থাৎ কোনো চলক বা কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওই রাশির মান 1 হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে এ বা ভিত্তি যদি এ হোক বি হোক সি হোক, এখানে যদি অন্য বিশাল একটা রাশিও হয়, যদি কোনো একটা প্রাণীও হয়, তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে ওই রাশির মান আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। অনেক সময় দেখা যায় কোনো ভিত্তির পাওয়ার মাইনাস হতে পারে, যেমন আমরা এক্সাম্পল স্বরূপ এ টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা জানি, আমরা এক্ষেত্রে এই মাইনাসের জন্য আমরা কি করব, একটা ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 লিখে ফেলবো, যেহেতু পাওয়ার মাইনাস থাকলে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 লিখতে পারবো। ভিত্তি যে 1 এ আছে সেই ভিত্তিটা লিখব, আর এখানে পাওয়ার যা ছিল তাই লিখব, অর্থাৎ পাওয়ার কত 1, এর উপরে 1 দিলে
1 হবে এ হবে, সেই জন্য আমরা এখানে আর পাওয়ার 1 লিখতেছি না, ঠিক আছে। তার মানে e⁻−1 সমান সমান কী লেখা যাবে, 1/a লেখা যাবে। ঠিক এই জিনিসটাকে আমরা যদি সূত্র আকারে লিখতে চাই, তাহলে e⁻−m যদি হয় বা এই টাইপের যদি কোনো রাশি থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারবো, ভাগ 1 e⁻, এখানে পাওয়ারটা কি m, তাহলে এখানে আমরা m লিখব। তো এই ঠিক একই সিস্টেমে আমরা 1/e⁻m থাকলে সেটাকে e⁻−mও লিখতে পারবো। তো আমাদের এই যে সূত্রগুলো এখন আমি লিখলাম বা যে অপারেশনগুলো আমরা করলাম, এই টাইপের অপারেশনগুলো আমাদের সূচকীয় রাশির সমস্যাগুলো সমাধান করার জন্য কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এখন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যদি এই রকম পার্ট থাকে আমরা এরকম পার্ট লিখতে পারবো, এরকম পার্ট থাকে আমরা এরকম পার্ট করে লিখতে পারবো। সেটা অঙ্কের ধরনের উপর নির্ভর করবে, প্রমাণের উপর নির্ভর করবে, মান কি নির্ণয় করতে হবে তার উপর নির্ভর করবে। তো আমাদের এই সূচকীয় রাশির অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই এই সূত্রগুলোকে মুখস্থ করতে হবে। প্লাস আমি বলবো মুখস্থ করার জন্য, তবে মুখস্থ করার আগে এই অপারেশনগুলো কি হচ্ছে সেই জিনিসটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা ইজিলি সূচকীয় সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো আমরা আমাদের 4.1 যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ক্রমান্বয়ে আমরা এখন সমাধান করব। তোমাদের বইয়ে 4.1 প্রথম যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে সরল করো 1 থেকে 8। তো আমরা এই সরল করো যে 1 থেকে 8 সেই অঙ্কগুলো সবগুলো ক্রমান্বয়ে এখন করে দিব আমি। তো তোমরা খেয়াল করে মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমেই 1 নাম্বার তুলি, তাহলে 1 নম্বরটা দেখো। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 7⁻³ ইন্টু 7⁻³ ডিভাইডেড বাই 3 ইন্টু 3⁻⁻4। খেয়াল করো, আমরা যে সূত্রগুলো অনুসরণ করেছিলাম সেই সূত্রতে বলা হয়েছিল যদি দুইটা ভিত্তি একই রকম হয়ে যায়, পাওয়ারগুলো আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু ভিত্তি যদি একই হয়ে যায়, তাদের মাঝখানে যদি গুণ থাকে, তাহলে আমরা কী করতে পারবো, এই দুইটা ভিত্তিকে একটা ভিত্তি করতে পারবো। তার মানে 7 এবং এখানে 7, তাই দুইটা 7কে আমরা একটা 7 লিখে ফেললাম। আর এই পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, যেহেতু গুণ আছে। তাহলে 3 + -3। আর নিচে দেখো আবার দুইটা ভিত্তিকে একটা ভিত্তি করে বলতে পারি, 3 একটা ভিত্তি হবে। এখানে কিন্তু পাওয়ার বুঝি কিছুক্ষণ আগে বললাম পাওয়ার নাই, তার মানে এখানে পাওয়ার 1 আছে। তা 1 প্লাস, আর এখানে হচ্ছে -4। খেয়াল করি, তাহলে এখানে 7⁻³ প্লাসে মাইনাসে কি -3 -3, আর নিচে হচ্ছে 3⁻1 প্লাসে মাইনাসে -4। এখন 7⁻³ মানে কত, 3 - 3 মানে হচ্ছে 0, আর 3⁻1 - 4 হচ্ছে -3। এখন দেখো 7⁻0, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখছিলাম 7⁻0 মানে কত, যে কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে সেটার মান কী হয়ে যায়, 1 হয়ে যায়। আর 3⁻³ এটাকে আমরা কি লিখতে পারি, 1। আমরা কিছুক্ষণ আগে বললাম যে e⁻m = 1/e⁻m, হ্যাঁ, অর্থাৎ e⁻m = কি 1/e⁻m। তাহলে সেই হিসাবে 3⁻³ মানে কি লেখা যাবে, 1/3⁻3। তো এবার একটু অপারেশন করি আমরা। 1/3 মানে 27। এখন এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিব, 27টা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে। মানে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরবর্তী ভগ্নাংশটা কী হয়ে যায়, উল্টে যায়। তো এক্ষেত্রে 1 নিচে থাকলে লিখতে হয় না, উপরে 1 দ্বারা 27কে গুণ করলে আমরা পাবো 27, তাই মানে 27। আমাদের এই রাশিটার সরল মান হচ্ছে 27। তার মানে 1 যে সূচকীয় রাশিটা দেওয়া আছে, 1 নম্বর অঙ্কে যে সূচকীয় রাশিটা দেওয়া আছে সেই সূচকীয় রাশিটার মান হচ্ছে 27, ঠিক আছে। 2 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে সমস্যাটা লিখি, ঘনমূল 7 ইন্টু ঘনমূল 7 ডিভাইডেড বাই ঘনমূল 7। তো এক্ষেত্রে আমরা এই যে ঘনমূল আছে, আমরা জানি আমরা এই ঘনমূলকে পাওয়ারে লেখা যায়, হ্যাঁ, ঘনমূলকে কীভাবে পাওয়ারে লেখা যায়, 7
টু, আমাদের ভিত্তি এটা 7/2। এই ঘনমূলকে আমরা যখন পাওয়ারে লিখব তখন আমরা লিখতে পারি 1/3, অর্থাৎ ঘনমূল যখন পাওয়ার হয়ে যাবে তখন সেটা 1/3 আকারে লেখা যাবে। আর এইখানেও ঘনমূল আছে, তাহলে 7 পাওয়ার 1/3। আবার নিচে দেখো 7 √7 এই যদি রুট থাকে তাহলে 7-এর পাওয়ার কী হয়ে যাবে? হাফ হবে। 7-এর পাওয়ার হাফ হবে, অর্থাৎ রুটটা উঠে যাবে, সেটা পাওয়ারে কী হয়ে যাবে? হাফ হয়ে যাবে, পাওয়ারে হাফ হয়ে যাবে, মানে 2/1। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার একটু ক্লিয়ার করি যে আমাদের ঘনমূল যখন আমরা পাওয়ারে লিখব তখন সেটা 1/3 হবে, আর রুট যখন পাওয়ারে যাবে তখন 1/2 হবে। আর যদি মনে করো এরকম হয় 5 বর্গমূল অফ x দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কী লেখা যাবে বলো তো? x⁻1 ভাগ 5 লেখা যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এবার এখানে দেখো 7 টু দি পাওয়ার, আমরা বলছিলাম পাওয়ারের পরে কী হয়? গুণ হয়। তাহলে মানে 2 একে 2 আর 3 নিচে আছে, তাহলে 2/3। আবার 7 টু দি পাওয়ার 1/3 নিচে 7 টু দি পাওয়ার 1/2। এখন দেখো এখানে 7 7 7, তাহলে আমাদের তিনটা রাশির ভিত্তি কিন্তু একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা তিনটা রাশির এই ভিত্তিকে আমরা একটা ভিত্তি দিতে পারবো, 7 দিলাম। প্রথম ভিত্তির পাওয়ার হচ্ছে যায় 2/3। এবার এখানে গুণ চিহ্ন আছে, তাহলে প্লাস হবে 1/3। এবার পুরোটার সাথে ভাগে আছে, মানে ভাগ মানে মাইনাস হবে। এটার 7 টু নিচে যে হর আছে সেটার হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা হবে 1/2 মাইনাস। ওকে, তাহলে আমরা এখন পাওয়ারের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর হিসাব করলে রেজাল্ট পেয়ে যাব 7 টু দি পাওয়ার, উপরে পাওয়ারগুলোর ভিতরে যে লসাগু করতে হয়, তাহলে 3 3 আর 2, এইটার লসাগু করলে আমরা কত পাবো? 3 3 2 এর লসাগু করলে পাবো আমরা 6। তাহলে 3 দ্বারা 6কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 2কে গুণ করলে হবে 4, 3 দ্বারা 6কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 1, 2 দ্বারা 1কে গুণ করলে 2 হবে, মাইনাস 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হবে, 3 দ্বারা 1কে গুণ করলে 3 একে 3। তো আমরা আবার লিখি 7 টু দি পাওয়ার 6। আর এখানে দেখো 4 আর 2 হলে কত? 6, 6-এর থেকে 3 গেলে আবার 3 হয়। ঠিক আছে, দেন 7 টু দি পাওয়ার 3 একে 3, 3 দ্বারা 6কে ভাগ করলে 2 হবে, তাহলে আমরা 7 টু দি পাওয়ার কি? হাফ। এখন দেখো 7 টু দি পাওয়ার হাফ, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম রুট থাকলে পাওয়ারে হাফ হবে, তাহলে হাফ থাকলে পাওয়ারে হাফ থাকলে সেটাকে রুট আকারে লেখা যাবে ভাইস ভার্সা সিস্টেমে। হ্যাঁ, হাফ থাকলে রুট লেখা যাবে, সেটা সংখ্যার আগে। আবার সংখ্যার আগে যদি রুট থাকে তাহলে সেটা পাওয়ারে গেলে হাফ হয়ে যাবে। তো আমাদের এই রাশিটার সরলীকৃত মান হচ্ছে তোমাদের √7। আশা করি আমরা সূত্রের সাহায্যে আমাদের এই সরলগুলো করতে পারতেছি সহজে। প্রবলেমটাতে চলে আসি, আমরা তৃতীয় প্রবলেমটাতে চলে আসি। তৃতীয় প্রবলেমটা দেখো 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল পাওয়ার -1। তো এখন এখানে তোমরা মাইনাসগুলো দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো, ভয় পেয়ে কোনো কারণ নাই, এখানে আমরা সূত্র প্রয়োগ করবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার -1 মানে কি বলা যায়? 1/2। 5 টু দি পাওয়ার -1 মানে কি বলা যায়? 1/5। হ্যাঁ, ব্র্যাকেট -1, আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করে নিই। লসাগু করা যাবে, লসাগু হচ্ছে 5 আর 2, লসাগু হচ্ছে কত? 10। 2 দ্বারা 10কে ডিভাইড করলে হবে 5, 5 দ্বারা 1কে গুণ করলে হবে 5 একে 5, প্লাস 5 দ্বারা ভাগ করলে হবে 2, 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2 একে 2, দেন পাওয়ার -1। আবার দেখো 7/10 হোল টু দ্য পাওয়ার -1। এখন আবার যদি আমরা পাওয়ারের সেই মাইনাস পাওয়ারের হিসাব করি, তাহলে মাইনাস থাকলে পাওয়ারে থাকলে একটা ভাগচিহ্ন হয়, একটা 1 দিতে হয়, ভিত্তি যেটা সেটা লিখতে হয় বলছিলাম। আর পাওয়ার তো 1 আছে, তাহলে 1 আর লেখা লাগবে না, তাহলে 1/7/10। তাহলে এবার আমরা 1 লিখলাম, আমাদের অরিজিনাল যে ভাগটা সেই ভাগটাকে আমরা গুণ চিহ্ন করে দিব, পরের ভগ্নাংশটা উল্টে যাবে, 10 উপরে যাবে, 7 নিচে যাবে, এবং 1 দ্বারা 10/7কে গুণ করলেও 10/7ই হবে। তাহলে আমাদের এই রাশিটার মান হচ্ছে 10/7। আমরা 4 নম্বর প্রবলেমটা এখন সলভ করব। 4 নম্বর প্রবলেমটা দেখো, 4 নম্বর প্রবলেম হচ্ছে 2 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার -1 হোল পাওয়ার -1। সো আমরা এখানে কি করতে পারি? 2 ইন্টু a টু দি পাওয়ার -1কে আমরা লিখতে পারি 1/a প্লাস 3 ইন্টু b কে লিখতে পারি b টু দি পাওয়ার -1কে লিখতে পারি 1/b হোল পাওয়ার -1। দেন
2 দ্বারা 1কে গুণ করলে হবে কি 2 ডিভাইডেড বাই a প্লাস 3 দ্বারা 1কে গুণ করলে কি হবে 3 ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার -1। আবার এখানে আমরা লসাগু করতে পারি, ab লসাগু হচ্ছে, হ্যাঁ ab লসাগু হবে এখানে। তো ab লসাগু এই হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তোমরা জানো এগুলো লসাগু করা। তাহলে a দ্বারা ab কে ভাগ করলে হবে b দ্বারা 2 কে গুণ করলে হবে 2b প্লাস b দ্বারা ab কে ভাগ করলে হবে a দ্বারা 3 কে গুণ করলে হবে 3a হোল টু দি পাওয়ার -1। এখন -1 থাকলে পাওয়ারে -1 থাকলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের ভাগ চিহ্ন হবে, আর এই নিচে যে ভিত্তিটা ছিল সেই ভিত্তিটা নিচে লিখব 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। আর যেহেতু পাওয়ার 1 এটা লিখতে হবে না। এবার আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেই আগেরটার মতো, ভগ্নাংশটা উল্টে যাবে, ab উপরে যাবে আর 2b প্লাস 3a। এখন এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, তার মানে এটাকে আমরা স্মার্ট করে লিখতে পারি ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এটা অ্যান্সার। নেক্সট 5 নং যে প্রবলেমটা আমাদের আছে সেই 5 নং প্রবলেমটার মধ্যে আমাদের একটা রাশি দেওয়া আছে, তার উপর পাওয়ার 2 দেওয়া আছে। তো আমরা পাওয়ার 2 এটা পরে আসি। আমাদের লবের মধ্যে যে একটু অপারেশন রয়েছে, সূত্রের প্রয়োগ রয়েছে, সেটা আমরা দেখি a স্কোয়ার এখানে b টু দি পাওয়ার -1, তার মানে আমরা কি লিখতে পারি 1/b। আর নিচে হরের মধ্যে দেখো a টু দি পাওয়ার -2, তাহলে a টু দি পাওয়ার -2 মানে কি 1/a পাওয়ার কত 2, তাহলে a স্কোয়ার ইন্টু b টোটাল পাওয়ার আবার কত 2। এখন এখানে উপরে দেখো a স্কোয়ার ডিভাইডেড বাই b, মানে a স্কোয়ারকে a স্কোয়ার ডিভাইডেড বাই b, নিচে হচ্ছে b 1 গুণ করলে b আর নিচে হচ্ছে a স্কোয়ার টোটাল পাওয়ার আবার কত 2। আমি পাশে করতেছি দেখো ইজিক্যাল 2। এখন আমাদের এই ভাগ চিহ্ন, এটা এই বড় ভাগ চিহ্নটা মানে মেন যে ভাগ চিহ্নটা সেটাকে গুণ চিহ্ন করলে ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে a স্কোয়ার ডিভাইডেড বাই b ইন্টু এই ভগ্নাংশটা উল্টে গেলে a স্কোয়ার ডিভাইডেড বাই b ইন টোটাল পাওয়ার হচ্ছে 2। এখন এখানে b গুণ করলে কি হবে b স্কোয়ার, আর a স্কোয়ার গুণ করলে দেখো এই দুইটা এই একটাই হয়ে যাবে 2 প্লাস 2 টোটাল পাওয়ার 2, দেন a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b স্কোয়ার, তার টোটাল পাওয়ার আবার কত 2। এখন দেখো a টু দি পাওয়ার 4 তার উপরে আবার 2, আমরা জানি পাওয়ারে কি হয় গুণ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার, এটার উপরে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 স্কোয়ার, আবার b স্কোয়ার তার উপরেও কি স্কোয়ার, অর্থাৎ এই পাওয়ারটা লবের সাথেও আছে হরের সাথে আছে। এরপর আমরা সমান দেখো a টু দি পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ারে পরে গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 8, আর নিচে b স্কোয়ার আবার স্কোয়ার, তার মানে পাওয়ারে কি হবে গুণ হবে b টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এটি হচ্ছে প্রদত্ত 5 নং সমস্যার সরলীকৃত মান। 6 নং প্রবলেমটা আমরা যদি দেখি, 6 নং প্রবলেমের মধ্যে দেখো 6 নম্বর প্রবলেমটার ভিতরে আমাদের কিন্তু রুট আছে, তাই না, 3টা রুট দেওয়া আছে। তো আমরা একটা কাজ করতে পারি, 3টা রুটকে আমরা একসাথে লিখতে পারি, যেহেতু গুণ আকারে 3টা রুট আছে তাহলে আমরা 3টা রুটকে একসাথে করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই রুটের ভিতরের কাজটা ভিতরে করব, অর্থাৎ x টু দি পাওয়ার -1, এটা কি লেখা যায় 1/x y, আবার এটা দেখো y টু দি পাওয়ার -1 মানে কি লেখা যায় 1/y ইন্টু জেড, আবার রুট ওভার 1/z ইন্টু এক্স। ঠিক আছে, একই অপারেশন করা হয়েছে। এরপর সমান সমান এবার দেখো রুট ওয়াই একে ওয়াই নিচে এক্স, জেড একে জেড নিচে ওয়াই, এক্স একে এক্স নিচে জেড। এবার এই রুটটা কিন্তু ওয়াইয়ের সাথে আছে এক্সের সাথে আছে, এই রুটটা জেডের সাথে আছে ওয়াইয়ের সাথে আছে, এই রুটটা এক্সের সাথে আছে জেডের সাথে আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে লিখি ওয়াই টু রুট এক্স রুট জেড রুট ওয়াই রুট এক্স রুট জেড। এখন দেখো উপরে রুট জেড নিচে রুট জেড কাটা যাবে, উপরে রুট এক্স নিচে রুট এক্স কাটা যাবে, উপরে রুট ওয়াই নিচে রুট ওয়াই কাটা যাবে। আমরা জানি উপরে নিচে কাটাকাটি করলে সবগুলো কেটে গেলে সেখানে কি থাকে 1 থাকে, অর্থাৎ সবগুলো কাটা গেল, ভাগ করে কাটাকাটি করলে 1 হয়। এখন 1 হচ্ছে আমাদের এই রাশিটার সরলীকৃত মান, অ্যান্সার এটা।
এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম। এটা পরীক্ষায় প্রায় আসে এবং এই অধ্যায়ের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 7 নং প্রশ্নটি। ঠিক আছে, তো আমরা 7 নং প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করি, কারণ এটার মডিফিকেশন করে পরীক্ষা অঙ্ক দেওয়া হয়, এটাকে আরও একটু মডিফাই করে দেওয়া হয়। তো আমরা ফর্মুলাটা শিখে রাখবো ভালো করে, তাহলে আমাদের সংখ্যা চেঞ্জ করে দিলে অথবা ফরমেশন চেঞ্জ করে দিলেও সেটা যেন আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। ঠিক আছে, তো একটু সবাই খেয়াল করো। 7 নম্বর প্রবলেমটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো দেন আমরা এখানে দেখো সূত্রের প্রয়োগ করব, তাই না? এখানে 2 হচ্ছে ভিত্তি আর পাওয়ার হচ্ছে n প্লাস 4। আমরা যে কিছুক্ষণ আগে সূত্র শিখছিলাম, আমরা সূত্র থেকে জেনেছি যে পাওয়ারগুলো যখন যোগ আকারে থাকে তখন আমরা পাওয়ারগুলোকে ভিত্তিকে আলাদা করে দিতে পারি। অর্থাৎ আমরা সূত্রের কনসেপ্ট অনুসারে 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে গুণ হবে আর 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। ঠিক একইভাবে সামনে দেখো 4 এর জায়গায় আছে, আর 2 টু দি পাওয়ার n প্লাস 1 কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার 1। এরপর এখানে 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার 2 ভাগ, আমরা এই ভাগটা এইভাবে না দিয়ে এই ভাগটা এইভাবে দিয়ে দিচ্ছি, আর এখানে 2 আছে। এবার আমরা উপরে অপারেশন করি। দেখো এখানে 2 টু দি পাওয়ার উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, তাই না? মাইনাস 4 2 টু দি পাওয়ার n আর ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2। নিচে দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই কত? 2। আমরা এর পরের অংশ এখানে লিখছি, দেখো সমান 2 টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 4 ইন্টু 2 মানে কত? 8। তাহলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর এখানে দেখো এই 2 দ্বারা আমরা 4কে কাটতে পারি, 2 দুগুণে 4, মানে তাহলে নিচে কিছু থাকতেছে না, 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এবার খেয়াল করো উপরে কিন্তু এটা 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মিল কমন যাচ্ছে, তাই না? আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n কমন নিলে হচ্ছে 16 মাইনাস 8, আর নিচে যেটা আছে সেটা ঠিক থাকবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। খুব ভালোভাবে খেয়াল করলে দেখো লব এবং হরের মধ্যে 2 টু দি পাওয়ার n মিলে গেছে, এটা কাটা যাবে। আর 16 থেকে 8 বিয়োগ করলে হবে কত? হবে 16 থেকে 8 বিয়োগ করলে হবে 8, আর নিচে হচ্ছে 2। 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 4। তাহলে আমাদের এই রাশিটার সরলকৃত মান হচ্ছে 4। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তোমাদের একটু বলে রাখি, এই অঙ্কটা যখন টিচাররা মডিফাই করে দেয় তখন কি করে? তখন এখানে 2 এর জায়গায় 3 দিয়ে দেয়, আর এই 2 এর জায়গায় 3 দিয়ে দেয়, 2 3 হয়ে যাবে, এখানে 2 3 হয়ে যাবে, শুধু বৃত্তিগুলো চেঞ্জ হবে। আর এখানে 4 এর জায়গায় কী হয়ে যাবে? 9 হয়ে যাবে। আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। আবার অনেক সময় 3 এর জায়গায় দেখা যাবে 5 দিবে বৃত্তি, 5 বৃত্তি 5 বৃত্তি 5 বৃত্তি 5 বৃত্তি, আর এই 4টা হয়ে যাবে তখন 25। কি 25? তো এভাবে দেখা যাচ্ছে এটা মডিফিকেশন করে দিতে পারে। আমি এক্সাম্পল স্বরূপ একটা মডিফিকেশন দেখাচ্ছি, তোমরা নিজেরা এটা চেষ্টা করবা। 3 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই কি 3। এইভাবে মডিফিকেশন করে দিতে পারে। এভাবে মডিফিকেশন করে দিলেও আমরা একই যে ফরমেশন আমরা যে মেথডে যে অঙ্কটা করেছি সেই মেথডে কী করতে পারবো? এই ম্যাথটাকে সলভ করতে পারবো। শিক্ষার্থীরা, সরলকরের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 8 নং অঙ্কটি, যে অঙ্কটি বারবার পরীক্ষায় আসে এবং বিভিন্নভাবে সেটার সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয়। আমরা 8 নং প্রশ্নটি এখন সলভ করব। সবাই খেয়াল করি, দেখো 8 নং প্রবলেমটির ভিতরে আমাদের ভিত্তি কিন্তু 3 আছে। ঠিক আছে, যেমন 3 ভিত্তি 3 ভিত্তি 3 ভিত্তি, বাট এই যে ভিত্তিটা এটা কিন্তু 9। তো আমাদের এই যেহেতু একটা ভিত্তি মাত্র প্রবলেম, তাহলে আমরা এই 9 ভিত্তিটাকে 3 ভিত্তিতে কনভার্ট করার কী করব? চেষ্টা করব। তো 3 ভিত্তিতে কনভার্ট করার চেষ্টা করার জন্য আমাদের কী করতে হবে? খেয়াল করো, এখানে আবার 3 টু দি পাওয়ার m প্লাস 1 আমরা কী লিখতে পারি? 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটা ঠিক থাকবে। এখানে পাওয়ারে কী হয়? গুণ হয়। তাহলে 3 টু দি পাওয়ার m দ্বারা mকে গুণ করলে হবে m স্কোয়ার মাইনাস
এম দ্বারা 1কে গুণ করলে হবে এম, ভাগ এই 3 9কে যদি 3 বৃত্তি আকারে লিখতে চাও, দেখো 3 × 3 তার মানে 9, তার মানে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি = 9, তার মানে 9কে আমরা কি লিখতে পারবো 3 স্কয়ার লিখতে পারবো, হোল পাওয়ার যেটা পাওয়ারে আছে সেটা লিখব, মানে m + 1, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার, দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ m - 1 আবার m + 1, তার মানে m - 1 m + 1 কি করতে হবে গুণ করতে হবে, এই আমরা যদি m কে ধরি আর 1 কে b ধরি তাহলে a - b আবার a + b, তাহলে a - b গুণন a + b, এটা হচ্ছে কিসের সূত্র a² - b² এর সূত্র, তার মানে কি লেখা যায় m² - 1 স্কয়ার। এখন এইখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাদের মাঝখানে ভাগচিহ্ন আছে, তার মানে দুইটা 3কে একটা 3তে কনভার্ট করতে পারবো, 3 টু দি পাওয়ার m + 1, ভাগচিহ্নকে আমরা কি দিতে পারি মাইনাস দিতে পারি, ব্র্যাকেট m² - m, আবার ভাগ এখানে দেখো 3m² - 1² 1 হয়, এখানে পাওয়ার পাওয়ার গুণ করতে হবে, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2, এখন এখানে আবার ব্র্যাকেটটা তুলতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার m + 1 - m² - m ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার টুয়াইস m + 2, এখানে যেহেতু ভাগচিহ্ন আছে তা দুইটা 3কে আমরা একটা 3 করলাম, এই পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস যেহেতু এটা দুইটা রাশি যুক্ত একটা পাওয়ার, তাহলে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে m² - 1, হ্যাঁ, তারপর 3 টু দি পাওয়ার, এটাকে স্মার্ট করে হিসাব করে লেখো, দেখো m যোগ করলে হবে 2m + 1 - m² ডিভাইডেড বাই 3, এখানে আবার করতে হবে 2m + 2 - m² মাইনাসে প্লাস 3 টু দি পাওয়ার 2m + 1 - m² ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2m + 2 আর +1 যোগ করলে হবে +3 মাইনাস কি m²। এখন আবার দেখো এই 3 দুইটার মাঝখানে ভাগচিহ্ন আছে, তাহলে দুইটা বৃত্তিকে একটা বৃত্তি করে ফেলতে, সে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তার মানে 2m + 1 - m² মাইনাস, এটা যেহেতু একটা রাশি তাহলে এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, 2m + 3 - m², 3 টু দি পাওয়ার 2m + 1 - m² মাইনাস 2m প্লাসে মাইনাসে -3 প্লাস m², অর্থাৎ ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখো এই দেখো প্লাসটা মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে, এখন -m² প্লাস m² কাটা, প্লাস 2m - 2m কাটা, আর 3 টু দি পাওয়ার +1 - 3 হিসাব করলে কত হয় -2। আমরা আবার সূত্র শিখেছিলাম যে মাইনাসের জন্য হচ্ছে এখানে 1 লিখবো, একটা ভাগচিহ্ন দিব, ভিত্তি 3 তার পাওয়ার কত 2, দেন 1, 3 টু দি পাওয়ার 2 মানে কত 9, তাহলে এখানে হচ্ছে 1/9, আমাদের এই রাশিটার সরল মান হচ্ছে 1/9, তাহলে আমরা 4.1-এর সরল করো যে 1 থেকে 8 নং প্রশ্নগুলো বা সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। আজকে আমরা এতটুকুই থাকবো, আগামী ভিডিওতে আমরা প্রমাণ করো 9 থেকে 15 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? তো তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা যাতে পেয়ে যেতে পারো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, অঙ্কগুলোকে প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।